আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 5 এর ল্যান্ড অফ ফেরাও চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখব। আমরা দেখব কিভাবে টেক্সট বুক থেকে খুঁজে খুঁজে উত্তর লিখতে হয় কোনো রকম মুখস্থ না করে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি তুমিও শিখে যাবে কিভাবে টেক্সট বই থেকে খুঁজে খুঁজে উত্তর লিখতে হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি আছে, আমাকে কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। প্রথমে এতে কি বলেছে, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড। ঈশান এবং তার মা কোথায় ঘুরতে গিয়েছিল? আমরা প্রথমেই তো দেখেছিলাম কোথায় গিয়েছিল, তারা গিজাতে গিয়েছে। তার সঠিক উত্তর হবে গিজা। বি এর উত্তরটা, এ পিরামিড ইজ এ হিউজ ড্যাশ মনুমেন্ট। তাহলে এখানে আমি কোন মনুমেন্ট হবে? রেক্ট্যাঙ্গুলার মানে কি? আয়তকার। সিলিন্ডারিক্যাল মানে হচ্ছে এই চোঙাকৃতি, মানে গ্যাস সিলিন্ডারের মতন অনেকটা দেখতে। আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মানে তিন কোণা। তাহলে কোন উত্তরটা আমরা জেনেছি? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তারপরে সিতে আছে কি বলেছে, কোন নদীটা ইজিপ্টের পাশ দিয়ে বয়ে গিয়েছিল? আমরা তো পড়েছি নীল, তাই তো? ভাগীরথী বা ভলগা সেখানে ছিল না। আর ডিতে কি ছিল? এই টিন এম্পারার, দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট। টিন এম্পারার কে ছিল? তুতেনখামেন। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নটা। এখানে অ্যাক্টিভিটি 2-এ কি বলেছিল, টেক্সট থেকে সেন্টেন্স খুঁজে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে। দ্য ফেরাউস লিভড, ফেরাওগুলো বাস করতো। কত বছর আগে বাস করতো? আজ থেকে প্রায় 5000 বছর আগে। সেটাই আমরা টেক্সট থেকে খুঁজে বের করবো কোথায় আছে। দেখো এইখানে আমি একটা লাইন মার্ক করে রেখেছিলাম, এই জায়গাটায় দেখো এখানে দেওয়া ছিল দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। তাহলে টেক্সট থেকে এই লাইনটা আমি লিখবো, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। তাহলে এটা আমি কোন উত্তরটা পেলাম? 2 এর উত্তরটা আমি এটা পেলাম। 2 এতে আমি লিখবো হচ্ছে অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এবার দেখে নিই বিয়েরটা। বিয়ে কি বলা ছিল? বিতে বলা আছে ফিংস ইজ আ রক স্ট্যাচু। ফিংস হলো একটা পাথরের স্ট্যাচু। এবার সেই পাথরের স্ট্যাচুটা কেমন? আমরা তো বইয়ে পড়েছিলাম তার মাথাটা হচ্ছে মানুষের আর বডিটা হচ্ছে সিংহের। সেই লাইনটাই আমরা টেক্সট থেকে খুঁজে বের করব। দেখো এখানে একটা লাইন আছে, এই যে ইট ইজ আ, এটা কি ছিল? এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। এইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে ফিংস কি ছিল? দ্য ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। এটা আমরা লিখবো। এটা হচ্ছে 2 বি এর উত্তর। এবার দেখে নেই সি এর উত্তরটা। ঈশানস মাদার ওয়েন টু ফেচ। ঈশানের মা গাড়ি থেকে কি আনতে গিয়েছিল? আমরা কি দেখেছিলাম? ঈশানের মা গাড়ি থেকে আনতে গিয়েছিল কি? স্যান্ডউইচ এবং জল। সেটাই আমরা খুঁজে বের করি টেক্সট থেকে কোথায় আছে লাইনটা। এই দেখো এখানে আছে, আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। তাহলে তো প্রথমে দেওয়া আছে, ফেচ পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখবো এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। তাহলে ঈশানের মা গাড়ি থেকে কি আনতে গিয়েছিল? স্যান্ডউইচ এবং জল আনতে গিয়েছিল। তাহলে যে এখানে অংশটা আছে ফ্রম দ্য কার, এটা কিন্তু আমার দরকার নেই, এটাকে আমি বাদ দিয়ে দেবো। ফ্রম দ্য কারটাকে আমি বাদ দিয়ে দেবো। আমার শুধু উত্তর হবে কোনটা? আমার শুধু উত্তর হবে এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এটা হলো আমার 2 সি এর উত্তর। এবার দেখে নিই 2 ডি এরটা। 2 ডি কি বলা ছিল? দ্য ইজিপশিয়ান প্রিস্টস প্রিজার্ভ দ্য ডেড বডি বাই ইউজিং। তাহলে তারা ডেড বডিগুলোকে কিভাবে সংরক্ষণ করতো? কি পড়েছিলাম আমরা ওখানে? তারা বিভিন্ন মশলা তেল ব্যবহার করে সেগুলোকে সংরক্ষণ করত। দেখো এখানে একটা লাইন আছে কি, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস। এটাকে আমি লিখে দেবো ওখানে উত্তরের মধ্যে। তাহলে এটা হলো আমার 2 ডি এর উত্তর। এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 3। আমি উত্তরটা পাশেই লিখে রেখেছি কারণ লিখতে সময় লাগবে বলে। দেখো এখানে কি বলেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন। তাহলে প্রশ্নের মানে হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ঈশান টেলস হিজ মাদার, ঈশান তার মাকে বলেছিল দ্যাট হি লাইকস হিস্ট্রি, সে ইতিহাস পছন্দ করে। আমরা গল্পের শুরুতেই কি দেখেছিলাম? ঈশান কিন্তু ইতিহাস পছন্দ করতো না, তাই তো? সে বলেছিল এটা একটা ড্রাই ফ্যাক্টস। কিন্তু শেষ পর্যন্ত একদম শেষে গিয়ে কি দেখলাম? ঈশান ইতিহাসটাকে পছন্দ করতে শুরু করেছিল। তাই ঈশান ইতিহাস পছন্দ করার কারণ কি ছিল? কারণ তাকে ফিংস, তাকে এই ইজিপ্টের প্রাচীন ইতিহাসটাকে দেখিয়ে তার মনের মধ্যে একটা আকর্ষণ জাগিয়ে তুলেছিল। তো সেটাকে আমরা লিখবো। হোয়াইয়ের উত্তর আমরা জানি কি দিয়ে লিখতে হয়? বিকজ দিয়ে লিখতে হয়। তাহলে আমরা পুরো প্রশ্ন থেকে লিখে দেবো। এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছিল? ইউ বলতে আমাকে বোঝানো হচ্ছিল, তাই তো? মানে আমি পড়ছি, আমাকে বোঝানো হচ্ছে। তোমরা পড়ছো, তোমাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ইউ এর বদলে আমি কি লিখবো? আই। যেহেতু এখানে ডু ছিল সেই জন্য থিঙ্কের সঙ্গে এস বাই এস কিছু যোগ হবে না। আই থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। এইটুকু পর্যন্ত আমি লিখবো। তারপরে আমি বিকজ দিয়ে পরের অংশটা লিখবো। বিকজ দিয়ে আমি কি লিখবো? বিকজ দিয়ে লিখবো দ্য ফিংস
showed him the ancient Egypt very interestingly. তাহলে the Sphinx, সেই ফিংসটা showed him, তাকে দেখিয়েছিল, the ancient Egypt, প্রাচীন মানে ইজিপ্টকে দেখিয়েছিল ভেরি ইন্টারেস্টিংলি, খুব আকর্ষণীয়ভাবে তাকে প্রাচীন ইজিপ্টটা দেখিয়েছিল। সেই জন্যই তো সে শেষ পর্যন্ত ইতিহাসকে ভালোবাসতে শুরু করেছিল। আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু মনে রাখতে হবে, কারণ এই লাইনগুলো আমরা পুরোটাই টেক্সটে আমরা খুঁজে পাবো না, কিছুটা মনে রাখতে হবে লাইনটা তোমরা। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ একটা আমাকে কি দিয়েছে, ফিল ইন একটা ছক দিয়েছে। ছকের মধ্যে কি আছে, হু। হু মানে কি, হু মানে হচ্ছে কে, আর হোয়াট মানে হচ্ছে কি, আর হোয়েন মানে হচ্ছে কখন হয় অথবা যখন হয়। হোয়েনকে যখন আমরা কোনো ডব্লিউএইচ কোশ্চেনে ব্যবহার করি, কোশ্চেনের প্রথমে বসে, তখন সে মানে দেয় হচ্ছে কখন। কিন্তু যখন ওটাকে ক্লজে ব্যবহার করি, বাক্যের মাঝে ব্যবহার করি, তখন সেটা মানে দেয় হচ্ছে যখন মানে দেয়। দেখো এখানে আমরা ফিংসের ক্ষেত্রে কি লিখবো, দ্য ফিংস। এবার ফিংস কি ছিল, ফিংস ছিল হচ্ছে একটা রক স্ট্যাচু, যার মাথাটা কি ছিল, মাথাটা ছিল হচ্ছে মানুষের এবং বডিটা ছিল হচ্ছে সিংহের। যে উত্তরটা আমরা এখানে লিখেছিলাম, এই যে ফিংস ইজ আ রক স্ট্যাচু, এই যে উত্তরটা তোমরা লিখেছিলে টেক্সট বই থেকে, সেই লাইনটাই লিখে দেবে। কি লিখবে তাহলে, এ ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। আমি দেখিয়ে দিচ্ছি টেক্সটে কোন জায়গা থেকে লিখবে, এই যে এই লাইনটাই। দ্য ফিংস কি লিখবে, ফিংস ইজ আ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। এই উত্তরটাই তোমরা ওখানে লিখে দেবে, যেটা তোমরা 2-এর বিতে লিখেছিলে, ওই উত্তরটাই তোমরা ওখানে লিখে দেবে। এবার দেখো আছে পরে হোয়াটের ঘরে কি দেওয়া আছে, স দ্য রিভার নীল। তাহলে রিভার নীল, এবার রিভার নীলটা কে দেখেছিল, রিভার নীলটা দেখেছিল হচ্ছে ঈশান দেখেছিল। তাহলে এখানে আমি ঈশান লিখে দেব, ঈশান দেখেছিল। এবার কখন দেখেছিল ঈশান রিভার নীলটাকে, যখন ফিংস তাকে পাস্টে নিয়ে গিয়েছিল, অতীতে নিয়ে গিয়েছিল, তখনই দেখেছিল। তাহলে সেটাই আমরা লিখব। তাহলে হোয়েনের ঘরে লিখবো হচ্ছে ঈশান রিভার নীল দেখেছিল, কখন দেখেছিল, হোয়েন দ্য ফিংস টুক হিম টু দ্য পাস্ট, ফিংস তাকে পাস্টে নিয়ে গিয়েছিল, অতীতে নিয়ে গিয়েছিল। এবার দেখো রয়্যাল পার্সন, রয়্যাল পার্সনদের কি করতে হতো, বিফোর বেরিয়াল, কবর দেওয়ার আগে তাদেরকে কি করতে হতো, তাদেরকে মমিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হতো। সেই লাইনটাকে আমি টেক্সট থেকে খুঁজে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমি লিখবো। এই যে এখানে একটা লাইন আছে, হ্যাড টু গো থ্রু মমিফিকেশন, তাহলে ওটাই আমি ওখানে লিখে দেব। তাহলে আমার উত্তরটা হলো হ্যাড টু গো থ্রু মমিফিকেশন। তাহলে এবার আমরা দেখে নিই, ডাগ তুতানখামেন স্টম্প, তুতানখামেনের সমাধিটা খুঁড়েছিল, কে খুঁড়েছিল, আমরা দেখেছিলাম হাওয়ার্ড কার্টার খুঁড়েছিল। সেটাই আমরা দেখে নিই টেক্সটে কোথায় আছে। দেখো এইখানে, এই যে এইখানে ছবিটা দেওয়া আছে, এই যে এই ভদ্রলোক হাওয়ার্ড কার্টার, তাহলে এইটা আমি লিখে দেব, এই যে হাওয়ার্ড কার্টার, এই নামটা আমি ওখানে লিখে দেব। ও খুঁড়েছিল কত সালে খুঁড়েছিল, 1922 সালে। দেখো ওখানে হোয়েনের ঘরে আমি লিখবো 1922, আর হুয়ের ঘরে লিখবো হচ্ছে হাওয়ার্ড কার্টার। তাহলে এখানে আমি কি, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে 1922, আর এখানে লিখবো হচ্ছে হাওয়ার্ড কার্টার। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পরে উত্তরটা লেখার সময় ঠিক করে নেবে। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি আছে, 4টে প্রশ্ন আছে, ডব্লিউএইচ কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটাই দেখে নিই, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট এবিল টু অ্যাকম্প্যানি হিম টু ইজিপ্ট, কেন ঈশানের বাবা তাদের সাথে ইজিপ্টে আসেনি, তাদের না আসার কারণটা কি, কারণ ঈশানের মা সিঙ্গিং কম্পিটিশানে কি পেয়েছিল, একটা প্রাইজ পেয়েছিল, যেখানে মাত্র দুজনই আসতে পারবে। সেই লাইনটা আমি প্রথম খুঁজে বের করব, খুঁজে বের করার পরে কিভাবে উত্তর লিখতে হয় তোমরা শুধু সেটা দেখবে। দেখো এই যে এইখানে অংশটা আছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট, ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমরা যদি এই লাইনটা পুরোপুরি লিখে দাও তাহলে কিন্তু সেটা ভুল হবে, কারণ সেখানে এই যে প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ করা নেই, তোমাকে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। প্রথম আমি দেখে নিই আই, এই আই কাকে বোঝাচ্ছিল, যদি উত্তরে আমি আই লিখে দিই তাহলে তো আমাদেরকে বোঝাবে, কিন্তু আই তো এখানে আমাকে বোঝাচ্ছে না, এখানে আই কাকে বোঝাচ্ছে, ঈশানের মাকে। সেই জন্য আয়ের বদলে আমি লিখব কি, ঈশানস মাদার। তাহলে উত্তরটা কি হলো, দ্য প্রাইজ ঈশানস মাদার ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। এইখানে আছে ইয়োর ফাদার, ইয়োর মানে কি তোমার বাবা, এর বদলে আমি কি লিখবো, ঈশানের বাবা। তাহলে এখানে লিখলাম ঈশানস, ঈশানস ফাদার ওয়ান্টেড ইউ, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, ইউ বলতে এখানে বোঝানো হচ্ছে ঈশানকে।
তাহলে ওয়ান্টেড, ঈশানের বাবা চেয়েছিল, ঈশান অ্যান্ড মি বলতে তার মা, অ্যান্ড হার মাদার। তাহলে উত্তরটা আমি একবার পড়ে নিই। দ্য প্রাইজ ঈশানস মাদার ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন entitled only to for a sponsored tour of Egypt, Ishan's father wanted Ishan and her mother to come। তাহলে কিন্তু এইটা লিখলেই আমার উত্তরটা হয়ে গেল। এবার আমি প্রশ্নে ফিরে যাই। তাহলে প্রশ্ন কি ছিল, হোয়াই দিয়েছিল, হোয়াইয়ের উত্তর আমি বিকজ দিয়ে লিখবো। তাহলে এখান থেকেই লিখবো ঈশানস ফাদার, এই ওয়াজটাকে আমি এখানে দেবো। প্রশ্নে যখন ওয়াজ থাকবে সেই ওয়াজটাকে আমি দিয়ে দেবো। ঈশানস ফাদার was not able to accompany him in Egypt because, দিয়ে তারপরে যে অংশটা মার্ক করে দিলাম ঈশানস মাদার থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা লিখে দেবে। এবার দেখি বিয়েরটা, হোয়াট ডাজ দ্য ফিংস রিপ্রেজেন্ট। ফিংস তাহলে কি বোঝাচ্ছে, তাহলে প্রশ্ন থেকে আমি উত্তরটা লিখবো। তাহলে এখানে ডাজ ছিল, ডাজের ইয়েসটা রিপ্রেজেন্টেসের সঙ্গে যোগ হবে, তাহলে উত্তরটা কি হবে, দ্য ফিংস রিপ্রেজেন্টস। এরপরে যেটা উত্তর সেটা আমি লিখবো, টেক্সটে খুঁজে দেখি কোথায় আছে। এই যে এখানে লাইনটা আছে, তোমরা যদি মনে করো এই লাইনটা পুরোটা লিখে দেবো, পুরোটা লিখে দিলে উত্তরটা হবে দ্য ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, এই স্ট্রেংথ পর্যন্ত লিখে দেবে, তাহলে উত্তরটা কমপ্লিট হবে। এবার দেখে নিই সি এর উত্তরটা। সি এ বলেছিল হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট, ইজিপ্টের সব থেকে বড় পিরামিড কোনটা। আমরা কি পড়েছিলাম, খুফুর পিরামিড হচ্ছে সব থেকে বড়, সেটাই টেক্সটে খুঁজে বের করি। দেখো এখানের এই লাইনটা আছে, মা খুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। আমি এইটুকুর মধ্যে থেকে উত্তরটা আমি খুঁজে নিলাম, এখানে আছে খুফুজ পিরামিড। তাহলে এবার উত্তরটা আমি কিভাবে লিখবো, হোয়াটের উত্তর, চলো দেখে নিই। তাহলে এই যে হোয়াট দেওয়া ছিল, এই হোয়াটের বদলে আমি ওখানে লিখে দেবো কি, খুফুজ পিরামিড। শুধু উত্তরটা হবে আমার খুফুজ পিরামিড, ওইটুকু লিখলেই আমার হয়ে যাবে। খুফুজ পিরামিড। তাহলে কি হলো, খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। এবার দেখে নিই ডি এর উত্তরটা। হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সান। তাহলে ঈশানের মা অবাক হয়ে গিয়েছিল, কেন অবাক হয়েছিল, যখন সে তার ছেলের কাছে ফিরে এসেছিল, কি দেখেছিল, ছেলে ইজিপ্টের ইতিহাসটা জেনে গেছে, এটা দেখেই সে অবাক হয়ে গিয়েছিল। তাহলে হোয়াইয়ের উত্তর আমরা কি দিয়ে লেখা শিখেছিলাম, বিকজ দিয়ে লিখবো। একইভাবে লিখবো ঈশানস মাদার, প্রশ্নে যেহেতু ওয়াজ ছিল, ওয়াজটাকে আমি এই সাবজেক্টের পরে এখানে দিয়ে দেবো। তাহলে কি লিখবো, ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সন, এটুকু লিখে বিকজ। এবার দেখো বিকজের পরে কেন অবাক হয়েছিল সেটা আমরা টেক্সট থেকে খুঁজে নিই। তাহলে দেখো এই যে এখানে এটার মধ্যেই 5 ডি এর উত্তরটা আছে। তাহলে আমি কি লিখেছিলাম, প্রথমে লিখেছিলাম হচ্ছে ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সন বিকজ, এই যে এখান থেকে লিখবো বিকজ ফ্যারাউস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ। ইউ এর বদলে কি লিখবো, ইউ কাকে বোঝাচ্ছে, ঈশানকে লিখবো, সেই জন্য আমি এখানে ঈশানকে, ইউকে লিখবো না, ঈশানকে লিখবো। তাহলে আবার উত্তরটা বলে দিই প্রশ্ন থেকে, ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সান বিকজ ফ্যারাউস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ঈশান। এটা লিখলেই 5 ডি এর উত্তরটা আমার কমপ্লিট হবে। এবার আমি দেখে নিই অ্যাক্টিভিটি 6 এ। দেখো 6 এতে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেগুলো কি করতে হবে, আমাকে সুইটেবল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। এটা জানতে গেলে আগে আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, তোমরা সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্টগুলো দেখবে, তাহলে তোমরা এগুলো সহজে নিজেরাই করতে পারবে। আমি এখানে উত্তরটা প্রথমে বলে দিই। দেখো কি আছে, দ্য গার্ল, এখানে কি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে অ্যামিজারের মধ্যে যদি বসাই তাহলে কি হবে, ইজ হবে। ওয়াজ বসালে কি হতো, ওয়াজ হতো। আবার আছে কি, এ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাক স্মিথ। তাহলে দেখো একজন কার্পেন্টার আর একজন হচ্ছে কি ব্ল্যাক স্মিথ। তাহলে আমার একটা নিয়ম আছে, নিয়মে বলা ছিল দুটো নাউন বা দুটো সাবজেক্টের আগে যদি আর্টিকেল ইউজ করা হয়, দেখো এখানেও এ ইউজ করা হয়েছে, এখানেও ইউজ করা হয়েছে, দুজনের আগেই আর্টিকেল ইউজ করা হয়েছে, তার মানে তারা দুজন পার্সনকে বোঝাচ্ছে, মানে একজন হচ্ছে কার্পেন্টার, একজন হচ্ছে ব্ল্যাক স্মিথ। ঠিক আছে, তাহলে এরা দুজন আলাদা পার্সন, এদের সঙ্গে যে ভার্বটা বসবে, বসবে হচ্ছে দুজন, যদি ভার্ব এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। এখানে আমি লিভকে নিলাম আর একটা নিলাম হচ্ছে লিভস। তাহলে কোনটা আমার সঠিক উত্তর হবে, তাহলে এ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাক স্মিথ, দুজনে আলাদা লোক, মানে দুটো পার্সন, তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে কোনটা, লিভ। তাহলে এখানে উত্তরটা হবে লিভ।
যদি আমি লিখতাম, যদি এখানে আমার এটা না থাকতো, যদি থাকতো এ কার্পেন্টার অ্যান্ড ব্ল্যাকস্মিথ, মানে যে কার্পেন্টার সেই হচ্ছে ব্ল্যাকস্মিথ, তখন আমার এখানে লিভস হতো। এই নিয়মগুলো যারা জানতে চাও তারা প্লেলিস্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালো করে দেখে নেবে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখে নিই তিনেরটা। তিনে ছিল দ্য কিং, এর সঙ্গেও আমরা ইজ লিখতে পারি অথবা ওয়াজ লিখতে পারি। তারপরে আছে দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাহলে ভাই বোনেরা কি করছিল, মাঠে দৌড়াদৌড়ি করছিল, এখানে আমি আর লিখি, বা যদি পাস্টে লিখতাম তাহলে অয়ার করতে পারতাম। তাহলে আর লিখলে মানে কি হবে, ভাই বোনেরা মাঠে দৌড়াচ্ছে, আর অয়ার মানে দৌড়াচ্ছিল, এটা আর দিলে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অয়ার দিলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 6-এর বি। 6-এর বিতে আছে কারি অ্যান্ড রাইস, তাহলে এখানে কারি একটাকে বোঝাচ্ছে আর একটাকে রাইসকে বোঝাচ্ছে, তাহলে আমরা কি আলাদা আলাদা কি না, আমাদের ভাত এবং তরকারি দুটো হচ্ছে একসাথে, একই আইডিয়াকে বোঝায়, একসাথে বোঝায়। ভাত এবং তরকারি ইজ মাই ফেভারিট ফুড, মানে শুধু ভাত নয়, ভাত ডাল বা ভাত তরকারি এগুলো একসাথে থাকে। ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, এগুলো হচ্ছে একটা প্রভাব থাকে, এগুলো একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝায়, সেই জন্য এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে আমি সিঙ্গুলার ভার্ব বলতে গেলে আমি ইজ লাগাবো। নো নিউজ, নিউজের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এখানে আমি ইজ লিখলাম, নো নিউজ ইজ গুড নিউজ। এভরিওয়ান, এভরিওয়ান সবসময় সিঙ্গুলার ভার্ব ফলো করে, তাহলে এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। নাইদার হিজ ফাদার নট হিজ মাদার, তাহলে দুটো সাবজেক্ট এখানে, হিজ ফাদার এবং হচ্ছে হিজ মাদার, এরা যদি নাইদার নর, আইদার অর নর বা নট অনলি বাট অলসো দিয়ে যোগ করা থাকে, এখানে যেমন নাইদার নর দিয়ে যোগ করা আছে, তাহলে কি হচ্ছে এখানে ভার্ব বসবে, ভার্বের নিয়ারেস্টে যে আছে, মানে এখানে আছে হিজ মাদার, এই হিজ মাদার অনুযায়ী সাবজেক্ট হবে। তাহলে এখানে কি লিখবো, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, আমি ইজি লিখলাম। তোমরা যদি এই নিয়মগুলো ভালোভাবে জানতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখতে পারো। এছাড়াও প্লেলিস্টের মধ্যে তোমরা যদি চেক করো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে, এবং পার্ট 3-4টা কয়েকদিনের মধ্যে এসে যাবে, ওটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 6-এর সি। অ্যাক্টিভিটি 6-এর সিতে কি বলা আছে, কিছু অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে, অ্যাডভার্ব দিয়ে। দেখো প্রথমে অ্যাডভার্বগুলোকে দেখে নিই কি আছে, ওয়েল আছে, ব্রেভলি আছে, হেয়ার আছে, সুন আছে, আর আর্লি আছে। তাহলে অ্যাডভার্বের মধ্যে কি হয়, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, এরকম থাকে। তো প্রথমে দেখো কি আছে, এখানে দেওয়া আছে ম্যানার, ম্যানার মানে কি কেমনভাবে, কেমনভাবে করেছিল, দ্য বুক ইজ রিটেন, কেমনভাবে লেখা ছিল, ভালোভাবে লেখা ছিল, তাহলে এখানে আমি কি লিখবো, ওয়েল লিখবো, ওয়েল রিটেন। ওয়েল মানে হচ্ছে ভালো, গুড মানে হচ্ছে ভালো, ওয়েল হচ্ছে কি অ্যাডভার্ব, আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তোমরা মনে রাখবে, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, আমি আমার কুকুরটাকে খুঁজে পাচ্ছি না, প্লেস বলেছে, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে কোনটা হবে, হেয়ার হবে, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হেয়ার। তারপরে বলেছি কি, ইউ শ্যাল, এখানে টাইমটাকে দেব, টাইমে দুটো আছে, সুন আছে আর আর্লি আছে, এখানে আমি সুনকে ইউজ করব। সুন সাধারণত ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ইউ শ্যাল সুন সি এ ফিল্ম, তুমি খুব তাড়াতাড়ি একটা ফিল্ম দেখবে, সুন মানে হচ্ছে শীঘ্র, সুন। আর চারেরটা কি ছিল, ম্যানার, ম্যানার মানে কি, তাহলে এখান থেকে ওয়েল হয়ে গেল, হেয়ার হয়ে গেছে, সুন হয়ে গেছে, আর্লি তো ছিল অ্যাডভার্ব অফ টাইম, পরে থাকলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ব্রেভলি, তাহলে এখানে ব্রেভলিটাকে এখানে বসিয়ে দেবো। তোমরা বুঝতে পেরেছো, আশা করি এগুলো তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার পরের অ্যাক্টিভিটিটা দেখি। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি সেন্টেন্স 7-এ বলেছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে কতগুলো ওয়ার্ড দিয়ে। এখানে আমি সেন্টেন্সগুলোকে লিখেই রেখেছি, লিখতে টাইম লাগবে বলে। দেখো প্রথমে আছে কি মনুমেন্ট, আমরা চেষ্টা করব সব থেকে সহজে যাতে এই বাক্যগুলোকে আমরা তৈরি করতে পারি। মনুমেন্টে কি আছে, তোমরা যদি টেক্সট ওই মানে বই খোঁজো তাহলে দেখবে বিভিন্ন মনুমেন্টে বড় বড় করে লেখা আছে, তাহলে অত কিছু লেখার আমার দরকার নেই, আমি খুব সহজে লিখবো, দ্য মনুমেন্ট ইজ ভেরি বিউটিফুল, হয়ে গেল। তাজমহল ইজ এ মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ এ মনুমেন্ট, আই স এ মনুমেন্ট, কত কিছু আমার বাক্য লেখা আছে, এখানে আমি লিখেছি দ্য মনুমেন্ট ইজ ভেরি বিউটিফুল, আমি বিউটিফুল শব্দটাকে বারবার ব্যবহার করব। তারপরে কি আছে, মমি, আই স এ মমি, লিখতে পারি দ্য মমি ইজ ভেরি বিউটিফুল, তাও লিখতে পারো, যদি মনে হয় তোমার ভালো লেগেছে লিখতে পারো, মমি দেখে লিখতেই পারো। সিভিলাইজেশন, সিভিলাইজেশনের ক্ষেত্রে লিখেছি কি, রোমান সিভিলাইজেশন ওয়াজ ভেরি বিউটিফুল, রোমান সিভিলাইজেশন খুব সুন্দর ছিল। এছাড়াও আমি কি লিখতে পারি, আই স দ্য রুইন্স অফ হরপ্পান সিভিলাইজেশন, আমি হরপ্পা সিভিলাইজেশনের ধ্বংসাবশেষটা দেখেছি। যদি ওগুলো বড় বড় হয়ে যাবে সেজন্য আমি জটিল বাক্যে যাইনি, আমি সহজে তোমাদেরকে শেখাতে চেয়েছি। এরপরে ছিল কি স্পট, স্পট মানে কি স্থান, তাহলে আমাদের পিকনিক স্পটটা খুব সুন্দর ছিল, আওয়ার পিকনিক স্পট ওয়াজ ভেরি বিউটিফুল, আমাদের পিকনিক স্পটটা খুব সুন্দর ছিল,
ব্যাস হয়ে গেল খুব সহজে। তোমরা সবসময় চিন্তা করবে যে মেক সেন্টেন্সের ক্ষেত্রে বাক্য রচনাগুলোকে খুব সহজে যেভাবে করা যায় তোমরা সেভাবেই করার চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। এই ভিডিওগুলি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।